হ্যালো, ওয়েলকাম টু ডিবিসিএফ। আজকে আমরা ডিসকাস করব আজকের আহ, যে লাস্ট টি-20 ম্যাচটি ছিল বাংলাদেশের অস্ট্রেলিয়ার সাথে, এই টি-20 সিরিজের। তো এই ম্যাচ নিয়ে আমি গতকালকে আমার আশা ব্যক্ত করেছিলাম যে আমার একটা আশা ছিল বা ধারণা ছিল যে বাংলাদেশ আজকের ম্যাচটাতে ঘুরে দাঁড়ানোর প্রাণপণ একটা চেষ্টা করবে, বাট বাংলা অস্ট্রেলিয়া হ্যাজ রিয়েলি আউটপ্লেড বাংলাদেশ ইন এভরি অ্যাসপেক্ট অফ দিস গেম। তো আসলে হতাশার বিষয়, বাট কংগ্রেচুলেশন টু অস্ট্রেলিয়া টিম যে তারা ওয়ান ডে সিরিজে একটা মানে শকিং একটা পারফরমেন্সের পরে এভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে। তাদের সিনিয়র ক্যাম্পেইনার মিচেল মার্শের মতন ক্যাম্পেইনাররা টিমে যোগদান করেছেন এবং দে পারফর্ম রিয়েলি ওয়েল। তারা এক কথায় বাংলাদেশকে আসলে আউটপ্লে করে দিয়েছে। আহ, বাংলাদেশের আসলে আজকের খেলা নিয়ে বলার খুব বেশি কোনো জায়গা নেই। আজকে সৌম্য সরকারকে ড্রপ করে সেই জায়গাতে নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া হয়েছে। নুরুল হাসান সোহান অনেকদিন যাবতই আসলে জাতীয় টিমের সঙ্গে আছেন এই টি-20 সাইডে, বাট আজকে যে সুযোগটা উনি পেয়েছেন এবং ম্যাচের যে সিচুয়েশনে উনি এসেছেন সেখানে আহ, তার সুযোগ ছিল যে আহ, একটা ভালো একটা ইনিংস খেলার, একটা মেমোরেবল ইনিংস খেলার, যেটা ইন ফিউচার তাকে নিয়ে ভাবাতে বাধ্য করতো হয়তো বা টিম ম্যানেজমেন্টকে, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। তো ওপেনিং এ যথারীতি তানজিদ হাসান তামিম একটা আনফর্চুনেট রান আউটের শিকার হয়েছেন। আহ, সাইফ হাসান একটা বোলার স্ট্রাইক ড্রাইভ করেছিলেন, ওইটা হাতে লেগে স্পেন্সার জনসনের হাতে লেগে সেটা স্ট্যাম্পে আঘাত করে এবং তানজিদ তামিম আউট হয়ে যান। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ঠিক এর ওই ওভারেই সাইফ হাসান একটা মানে বলের আমি বলবো যে পেসটাকে না বুঝেই একটা লফটেড শট খেলতে গেছেন এবং উইকেট দিয়ে এসেছেন এক কথায়। এরপরে পারভেজ হোসেন ইমন, আমরা দেখেছি কি পরিমাণ স্ট্রাগল তিনি করেছেন। পারভেজ হোসেন ইমন তিনিও আসলে একটা নাথান ইলিসের একটা ফুলটস বলে আউট অফ ফ্রাস্ট্রেশন একটা শট খেলতে গিয়ে তিনি আসলে ইয়েটাও পার করতে পারেননি, যে সার্কেলটা আছে 30 ইয়ার্স, সেটাও পার করতে পারেননি, আউট হয়ে গেছেন। এরপরে আমাদের সম্ভবত নুরুল হাসান সোহান ক্রিজে আসেন। নুরুল হাসান সোহান ক্রিজে আসেন, তিনি একটা সুন্দর বাউন্ডারির মাধ্যমে ইনিংসটা শুরু করেন নিখিল চৌধুরীর বলে। নিখিল চৌধুরী বোলারটা সম্পর্কে স্পেশালি বলতে হয়, আজকে আমি খুবই অবাক হয়েছি তাকে ফার্স্ট পাওয়ার প্লেতে বল করতে দেখে। একজন লেগ স্পিনারকে নর্মালি কোনো ক্যাপ্টেনই আসলে পাওয়ার প্লেতে ইউজ করেন না, বিকজ লেগ স্পিনাররা একটু লুপি হয়, একটু তাদের উইকেট আদায় করার নেচারটা বেশি থাকে। যদিও আধুনিক ক্রিকেটে স্পেশালি রশিদ খান আসার পরে লেগ স্পিনের এই সংজ্ঞাটা বেশ পরিবর্তন হয়ে গেছে, বাট স্টিল আপনি দেখবেন যে রশিদ খানকেও আসলে পাওয়ার প্লের আগে খুব একটা ইউজ করা হয় না, বাট নিখিল চৌধুরী সেই জায়গাটাতে সুযোগ পেয়েছেন এবং হি হ্যাজ ডান ট্রেমেন্ডাসলি ওয়েল। বিকজ স্পেশালি তার পেস দেখে আমি অবাক হয়েছি। তো যেটা বলছিলাম যে সোহান খুব পজিটিভ একটা নোটে শুরু করেছিলেন এবং সেখান থেকে তিনি হয়তোবা আর একটু বড় করতে পারতেন ইনিংসটাকে। হৃদয়ের সাথে একটা ভালো পার্টনারশিপ ওই জায়গাটাতে দরকার ছিল এবং যথারীতি আসলে উনি একটা পিওরলি একটা রং শট সিলেকশন করে আউট হয়ে গেছেন। এরপরে শামীম হোসেন পাটোয়ারিকেও মানে একটা ম্যাচের পর ম্যাচ কোনো ক্রাইসিস মোমেন্টে এখন পর্যন্ত শামীম হোসেন পাটোয়ারি আসলে পারফর্ম করতে পারেননি। এটা খুবই দুঃখজনক, মানে তার ক্যালিবারের ব্যাটসম্যান, যে ক্যালিবারের জন্য তাকে দিনের পর দিন আসলে সুযোগ দেওয়া হচ্ছে, সেই জায়গাটাতে শামীম হোসেন পাটোয়ারি একেবারেই মানে ব্যর্থ বলা চলে। এবং এরপরে তো আর আসলে বলার কিছু নেই। শেখ মেহেদী হাসানকে যথারীতি আজকেও 11-এ রাখা হয়নি। সেই জায়গাটাতে এর আগের ম্যাচে আবু বকর সাকলাইনকে নামানো হয়েছিল অ্যাজ এ বোলিং অলরাউন্ডার অর হোয়াট এভার, বাট আবু জাফর সাকলাইনকে আজকে ড্রপ করে তাসকিন আহমেদকে যেহেতু ইন করানো হয়েছে, তো ওই জায়গাটাতে রিশাদকে একটা সুযোগ দেওয়া হয়েছিল এবং রিশাদেরও আসলে মানে ডে বাই ডে হি ইজ অলসো গেটিং ভেরি প্রেডিক্টেবল। ওই মানে তারপরেও ঋষাদকে মানে অভিবাদন যে এই টোটাল ইনিংস এর ভিতরে অনলি দুইজন প্লেয়ার 10 রানের বেশি মানে ডাবল ডিজিট স্কোর করতে পেরেছেন, তার ভিতরে ঋষাদ ইজ ওয়ান অফ দ্যাম। এরপরে নাসুম আহমেদ এসেছেন কিংবা যারাই এসেছেন,
এরপরে আর আসলে বলার মতন কিছু নেই এক্সেপ্ট দ্যাট ইনিংস ফ্রম তৌহিদ হৃদয়। তো তারপরেও তৌহিদ হৃদয় ভালো খেলেছেন, সেকেন্ড ম্যাচেও উনি রান করেছেন এবং ওয়ানডেতেও উনি রান করেছেন, তো রানের ভিতরে আছেন। বাট যদি একটু ভিন্নভাবে বলি, যে আমি মনে করি যে তৌহিদ হৃদয় ভালো খেলেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট তৌহিদ হৃদয় কিন্তু ইনিংসটাকে হয়তোবা এজ এ ক্যাপ্টেন অলসো তার আরেকটু দায়িত্ব নিয়ে যদি তিনি খেলতেন, তাহলে হয়তোবা এখানে আরো 10-20 রান বেশি হতে পারতো। বাট আফটার অস্ট্রেলিয়ার ব্যাটিং এই 10-20 রানও আমার কাছে মনে হয় না যে খুব একটা কিছু ম্যাটার করতো। বাট থিং ইজ দ্যাট যে রান কত বেশি হতো বা রান আর একটু কম হতো, বাট সেই ইন্টেন্সিটিটা বা সেই ইন্টেনশনটা তৌহিদ হৃদয়ের কাছে আমি এক্সপেক্ট করেছিলাম। বিকজ লাস্টে আমরা নিউজিল্যান্ডের সাথে সিরিজেও আমরা দেখেছি যে হৃদয়ের কিছু ইনিংস এরকম ছিল যে শেষের দিকে টেলেন্ডারদেরকে নিয়ে যখন ইনিংস তিনি খেলেছেন, টেলেন্ডারদেরকে স্ট্রাইক দিয়েছেন। বাট কিছুদিন আগে আমরা সাম্প্রতিক কিন্তু পাকিস্তানের সাথে সেই সেকেন্ড টেস্টে সিলেটে আমরা দেখেছি যে লিটন দাস 6 উইকেট পড়ার পরে 116 রানের টিমের স্কোরটাকে 274 রানে নিয়ে গিয়েছিলেন, which was actually made the base for Bangladesh to win that game. এবং সেখানে উনি কিভাবে ব্যাট করেছিলেন, রীতিমতো তাইজুল ইসলাম যিনি কিনা মোটামুটি ব্যাটিং পারেন তাকেও পর্যন্ত উনি স্ট্রাইক দেননি। তো এই জায়গাগুলোতে আসলে মানে শেখার, আমি বলবো না শেখার, ব্যাপারটা হচ্ছে রিয়েলাইজেশনের। বিকজ এখানে যারাই আছেন কেউই খুব যে একেবারে নভিস টাইপের ক্রিকেটার এরকম না। তৌহিদ হৃদয় ইন্টারন্যাশনাল সার্কিটে আছেন আজকে প্রায় 4-5 বছর হতে চললো, এবং এর আগেও উনি মানে মোটামুটি সিস্টেমের অংশ ছিলেন একটা লম্বা সময় ধরে, প্রায় 10 বছর ধরে উনি সিস্টেমের অংশ। তো সেই জায়গাতে তৌহিদ হৃদয়ের ওই রিয়েলাইজেশন না আসাটা আমার কাছে দুঃখজনক মনে হয়। বাট স্টিল কংগ্রেচুলেশন টু হিম, যেহেতু একটা 50 পেয়েছেন ক্যারিয়ারের, আমার মনে হয় যেটা তার 450 অল অ্যালং। তো এরপরে আসলে বাংলাদেশের ইনিংসটা যেই জায়গাতে শেষ হয়েছে 109 রানের একটা ইনিংস, তো 109 করে, যেখানে আগের ম্যাচেও 190 অড রান হয়েছে দুইটা ইনিংসেই। তো সেই জায়গাতে 109 রান করে আসলে জিতার স্বপ্ন দেখারও কোনো কারণ নেই, এবং সেটা আসলে হয়নি বাস্তবিকভাবে। বাংলাদেশ বোলাররা অ্যাজ ইউজুয়ালি খারাপ বল করেছে বলবো না, বাট ইট ওয়াজ নট এনাফ এনিওয়ে। তো আসলে একটা টি-20 সিরিজ অস্ট্রেলিয়ার মতন চ্যাম্পিয়ন একটা দলের বিপক্ষে, তো এই ধরনের হার যে একেবারে অপ্রত্যাশিত বা এই ধরনের হারের পরে বাংলাদেশের ক্রিকেট একেবারে শেষ হয়ে গেছে আমি সেটা বলবো না। বাট এই জিনিসটাতে যেটা হয়েছে যে ইটস এ রিয়েলিটি চেক ফর আস। আমরা লাস্ট নিউজিল্যান্ড সিরিজটাতেও আমরা কিন্তু দেখেছি যে আমরা 1-1 ড্র করেছি। প্রথম ম্যাচটা এক্সেপশনালি আমরা ভালো ক্রিকেট খেলেছি, সেখানে 180 প্লাস আমরা চেস ডাউন করেছি। বাট সেকেন্ড ম্যাচটা হয়নি, লাস্ট ম্যাচে এসে আমরা আবার খেই হারিয়েছি এবং বাজেভাবে হেরেছি। এবং অস্ট্রেলিয়ার সাথে যদি টি-20 সিরিজটা আমরা দেখি, এখানে 3টা ম্যাচের মধ্যে মোটামুটি 2টা ম্যাচই আমরা খুব মানে অস্ট্রেলিয়া আউটপ্লেড আস, এবং সেকেন্ড ম্যাচটাও যদিও খুব রানের ব্যবধানে খুব ক্লোজ, বাট খেলা কিন্তু মোটামুটি ওই বাংলাদেশের ইনিংসের 16তম ওভার বা 15তম ওভারের পরেই বোঝা গিয়েছিল যে না, বাংলাদেশের পক্ষে এই রান চেস করা সম্ভব না। তো এইটা আমি রিয়েলিটি চেক কেন বললাম, বিকজ আমরা রিসেন্ট টাইমে স্পেশালি নতুন বোর্ড আসার পরে, মানে আগের বোর্ড আমি ইসলাম বুলবুলের বোর্ড চলে যাওয়ার পরে আমরা মানে ক্রিকেট সংশ্লিষ্ট অনেক তো বটেই, যারা একদম টিমের খুব কাছাকাছি আছেন, আর সালাউদ্দিন স্যারের মতন লোক বা আমাদের ক্যাপ্টেন লিটন দাস, তো তাদের আমি একটা উচ্চাসা সব জায়গায় ব্যক্ত করতে শুনি যে ওয়ার্ল্ড কাপ না খেলাটা আমাদের জন্য আসলে একটা লস হয়েছে, এই অর্থে যে আমাদের টিম খুব ভালো শেপে ছিল লিটন দাসের আন্ডারে গত 1-1.5 বছর 2 বছর যাবত আমরা টিমটাকে গুছিয়েছি, এবং আমরা লাস্ট এশিয়া কাপেও মোটামুটি ভালো পারফর্ম করেছি। বাট এটা ভালো হয়তো বা সুযোগ ছিল। হ্যাঁ, আমার মানে ক্রিকেটে বা যে কোনো স্পোর্টসে আসলে যে কোনো কিছু হতেই পারে, বাট আদৌ কি আমরা মানে মানে আমরা যে এই কথাগুলো শুনছি, এই কথাগুলো বাস্তবতা কতটুকু ছিল, এর আসলে একটা রিয়েলিটি চেকের জায়গা কিন্তু এই যে এই সিরিজ গুলা। তো ওই প্লেয়ার গুলাই কিন্তু মোটামুটি এই গ্রুপ অফ প্লেয়াররাই কিন্তু দে ওয়ার সাপোজ টু গো টু দ্য ওয়ার্ল্ড কাপ।
ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মানে বাংলাদেশ যে ডিসিশনটা নিয়েছিল বিশ্বকাপে না খেলতে যাওয়ার, ইট ওয়াজ এ গাটসি ডিসিশন, এবং এটা আমি বলবো যে এটা সঠিক ডিসিশন। বাট হ্যাঁ, আমাদের যেই জায়গাতে বোর্ডের বা আমাদের যারা ওই সময়কার যারা দায়িত্বশীলরা ছিলেন, তাদের আসলে যে ভূমিকাটা পালন করার কথা ছিল, যেভাবে বিষয়টাকে ম্যানেজ করার কথা ছিল, দে ডিডন্ট ডু ইট ওয়েল ইন এনি ওয়ে। তারা আসলে ব্যাপারটাকে একটা ভজঘট খিচুড়ির মতন বানিয়ে, যেখানে এই একটা সাবজেক্টে আমাদের পুরা নেশন আসলে একটা ইউনাইটেড জায়গাতে দাঁড়ানোর কথা ছিল, সেই জায়গাটাকে আসলে নষ্ট করা হয়েছে ইন ডিফারেন্ট ওয়ে। ক্রিকেটারদেরকে গালমন্দ করা, ক্রিকেটারদেরকে মানে টাকার খোটা দেওয়া, বিভিন্ন রকম। তো যাই হোক, আমি আসলে এইসব ক্রিকেটের মানে মাঠের ক্রিকেটের বাইরের বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে খুব একটা ইন্টারেস্টেড না, বাট যেহেতু একটা বিশ্বকাপের মতন ইভেন্ট, সেখানে নিয়ে একটা অনেক বড় কন্ট্রোভার্সি, তো এই কারণে কথাগুলো বলা। বাট আমি বলবো যে আমাদের হ্যাঁ বিশ্বকাপ খেলা উচিত ছিল, ইন এ সেন্স যে এই রিয়েলিটি চেকটা আমাদের দরকার ছিল, এবং বিশ্বকাপে যদি আমরা ঠিক এইভাবেই যদি ব্যর্থ হতাম, দেন টিম ম্যানেজমেন্ট হয়তোবা আরো বেশি সিরিয়াস হতো, যে যেই সেট অফ প্লেয়ারদেরকে দিয়ে তারা আসলে চেষ্টাটা করছে, আর দে গুড এনাফ, আর দে মানে সাফিসিয়েন্ট। তারা অবশ্যই ভালো প্লেয়ার, এই কারণে ন্যাশনাল টিমে আছেন, বাট এদেরকে দিয়ে কি আসলে সাফিসিয়েন্ট কিনা, যে আমরা আসলে যেই লেভেলটাতে নিজেদের ক্রিকেটটাকে দেখতে চাই আমরা। ডেফিনেটলি বাংলাদেশ এত মানে ক্রিকেট ক্রেজি একটা নেশন, আমরা কেন টপ 5-এর মধ্যে থাকবো না? বাট এই টিম নিয়ে কি আসলে টপ 5-এ যাওয়া যায়, টপ 5-এ কমপ্লিট করা যায় কিনা? আমি তো বলবো যে আসলে মানে প্লেয়ার কে কি আছে, কিভাবে আছে, তার থেকে বড় কথা আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট টি-20 ক্রিকেটটাকে কিভাবে দেখছে। হ্যাঁ, টি-20 ক্রিকেটে আপনি মানে আপনার যদি ভালো খেলতে হয়, দেন ইউর টপ 5 ব্যাটসম্যান শুড গেট বিগ স্কোরস। বাট আমাদের সেই জায়গাটা মানে আহ, খুব যে প্রমিনেন্টলি আছে সেরকম না। আমরা মানে দেখেছি যে আমাদের টপ অর্ডার স্কোর করেছে অতীতে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাদের কাছ থেকে আমরা বড় বড় ইনিংস দেখেছি। ইভেন তৌহিদ হৃদয় অলসো, এবং পারভেজ হোসেন ইমনকে 4 নম্বরে নামার পরে বেশ কিছু ফ্ল্যাশি ইনিংস খেলেছেন। তো মানে আমি যদি দেখি যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার চিন্তা করলে ইট ওয়াজ গুড, বাট মানে ওয়ার দে কনসিস্টেন্ট এনাফ, এই জায়গাটাতে কিন্তু একটা বড় ধরনের কোশ্চেন মার্ক তৈরি হয়। বিকজ সাইফ যেদিন খেলেছেন সেদিন সাইফ খেলেছেন, যেদিন তামিম খেলেছেন সেদিন তামিম খেলেছেন, হয়তো বা সাথে লিটন খেলেছেন। তো এরকম একজন দুইজন খেলছেন, এবং এই একজন দুজন কিন্তু ওই মানের পারফর্ম করছেন না যেরকমটা আসলে একেবারে প্রতিপক্ষকে টি-20 ক্রিকেটের মতন হাই ইন্টেন্সিটি ক্রিকেটে একেবারে আউটপ্লেট করে দেওয়া যায়। তো এই ব্যাটিং লাইন আপের পরে শামীম হোসেন পাটোয়ারি আছেন, মানে তাকেও কন্টিনিউয়াসলি চান্স দেওয়া হয়েছে, এবং একটা সিরিজে টপ করার পরে রিটন দাস নিজেও সেটা নিয়ে কথা বলেছেন যে না। এবং ওই সময়ের প্রেক্ষিতে আমি মনে করি যে ইট ওয়াজ কারেক্ট, বিকজ একটা টিম সে বিল্ড করেছে একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য, তো সেই জায়গাটাতে হঠাৎ করে একটা রেডিক্যাল চেঞ্জ আনার আসলে কোনো মানে হয় না। বাট এই টুর্নামেন্টটাতে যদি খারাপ করতো, মানে আই ডোন্ট হোপ ফর দ্যাট, বাট যদি এই রিয়েলিটি চেকটা হতো, দেন ডেফিনেটলি বোঝা যেত যে আসলে আমাদের অবস্থাটা কি জায়গায় আছে। তো আমাদের ওই মানে টিম কম্বিনেশনের কথা যেটা বলছিলাম, যে শামীমের পরে আমাদের পার্মানেন্ট ছিল হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তো শেখ মেহেদী হাসানের যে ব্যাটিং ক্যালিবার, সেটা হচ্ছে যে মানে তার যদি সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলেন, তাহলে সেটা 20 বলে 25 রানের মতন কিছু একটা হতে পারে। আহ, যদিও ডোমেস্টিক লিগে বিপিএল এ তার এর থেকেও ভালো পারফরমেন্স আছে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা এটাই দেখেছি যে মানে সে যদি খুব বেশি ভালো খেলেন, তাহলে ওই 20 বলে 25-33 রানের মতন কিছু একটা করতে পারবেন। বাট ওই যে জায়গায় 7 নম্বরে নামবেন, 7 নম্বরে তো রিকোয়ারমেন্ট ওইটা না। 7 নম্বরে একটা ব্যাটসম্যান নামবে, তার সে এমন হতে পারে যে 5টা বল পাবে, এই 5টা বল থেকে তার 15 রান করতে হবে। তো ওই লেভেলের মানে পাওয়ার হিটিং স্কিল শেখ মেহেদী হাসানের তো নাই। তো এরপরে আমাদের রিশাদ হোসেনের নিয়েও অনেক রকম এক্সপেকটেশন, স্পেশালি দু একটা ইনিংস তার ওই যে শ্রীলঙ্কার এগেনস্টে ওয়ান ডে তে একটা 50 ছিল বোধহয়, একটা বেশ ভালো পেসে 50 করেছেন। তারপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একদম ধানক্ষেত টাইপের পিচের মধ্যে তিনি প্রথম 2টা ম্যাচেই বেশ ভালো পারফর্ম করেছেন। বাট এরপর থেকে আসলে রিশাদ হোসেনকে আমরা দেখছি না সেই প্রত্যাশিত জায়গায়, এবং টি-20-তে রিশাদ হোসেনের আসলে মনে করার মতন, মনে রাখার মতন ওরকম কোনো পারফরমেন্স নেই ব্যাট হাতে।
এরপরে যারা আছেন আমাদের পেসাররা, মুস্তাফিজুর রহমান, শরীফুল, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব কিছুটা ব্যাটিং পারতেন। তো এই রকম ধরেন হচ্ছে মানে মানে টোটালি আপনার হচ্ছে আল্লাহর নামে টাইপের টেইল এন্ডার বা হচ্ছে গিয়ে লোয়ার মিডল অর্ডার দিয়ে আপনি একটা টুর্নামেন্টে ওইরকম এলিট সব টিম, আর এখনকার দিনে কিন্তু যে যেরকম ন্যাশনাল টিমে সারা বছর খেলাক না কেন, একটা এলিট গ্রুপ অফ প্লেয়ার কিন্তু সবাই তৈরি করে, যে যখন এই ওয়ার্ল্ড কাপ গুলো আসে, যখন একটা টুর্নামেন্ট আসে, তখন কিন্তু সেখানে খেলে। এবং টি-20 ক্রিকেটটা যেহেতু খেলা হয় বেশি, প্রত্যেকটা টিমের কাছেই আসলে ওই ধরনের প্রমিনেন্ট প্লেয়ার গুলো থাকে। তো মানে এইরকম একটা টিম কম্বিনেশন নিয়ে আদৌ কতটুকু কি করা যেত, আমাদের ওই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আমাদের অপশন ছিল সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিবের বাইরে। তো এই ধরনের কিছু দিয়ে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ খুব একটা ভালো কিছু করতে পারতো। বাট ওটাই কথা যে ইটস নেভার টু লেট অ্যাকচুয়ালি। তো এই যে এই সিরিজটা আমরা এখন মানে আমি যতটুকু জানি যে আমরা 2028 সালে টি-20 বিশ্বকাপ আছে এবং অলরেডি বাংলাদেশের কোয়ালিফাইড ফর দ্যাট। সো 2028 সাল সেটা আসতে এখনো প্রায় 1.5-2 বছর আছে। তো মাঝখানের যেই একটা বছর, এই একটা বছর আমি মনে করি যে ইটস এ গুড টাইম ফর বাংলাদেশ টু রিথিঙ্ক অ্যাবাউট দ্য টি-20 টিম অ্যান্ড ইটস টিম কম্বিনেশন অ্যান্ড ইটস প্লেয়ার্স, যে কোন কোন প্লেয়ার গুলোকে আসলে কোন পজিশনে সেট করতে হবে বা করা যায়, এই ভাবনাটা আসা উচিত। এবং দেয়ার শুড বি এ গ্রুপ অফ অ্যাটলিস্ট 25 to 30 প্লেয়ার্স who gonna get the opportunity to play T20 cricket in Bangladesh jersey, in international cricket or for A team or for HP team। তো এই প্লেয়ার গুলোকে আসলে রেডি করা উচিত। স্পেশালি টপ অর্ডারের কথা যদি বলি, আমি টপ অর্ডারে সাইফ হাসান রান পাচ্ছেন না, তানজিদ হাসান তামিম তার সেই টাচ আমি আমার কাছে মনে হচ্ছে যে হারাচ্ছেন। তারপরে 3 নম্বরে লিটন দাস আছেন। লিটন দাস কিন্তু মোস্ট অফ দা ইনিংসে তিনি হয়তো বা 15, 20, 25, 30 করেন এবং মাঝখান দিয়ে 4টা, 5টা, 6টা ইনিংস পরে একটা 50 মেরে দেন। তো এই জায়গাতে কারা আসলে মানে বিকল্প হতে পারেন? আমি বারবার বলছি আমাদের হাবিবুর রহমান সোহানের কথা। আমি কেন তাকে হাইলি প্রেস করি? বিকজ তার যে ক্যাপাসিটিটা আছে যে একদম মানে প্রতিপক্ষকে ভেঙে চুরে স্কোর করার, এই ক্যাপাসিটিটা কিন্তু বাংলাদেশে একেবারে মানে নর্মাল কোনো প্রতিভা না। মানে এমন না যে আপনি প্রত্যেক মানে 2টা ব্যাটসম্যান, 3টা ব্যাটসম্যান দেখলে একজন দেখবেন যে এরকম। তো এই প্লেয়ারটাকে চান্স দেওয়া উচিত এক। সেকেন্ডলি জিশান আলমকে গত প্রায় 2 বছর যাবত ইমার্জিং টিম, এইচপি টিম, বিভিন্ন জায়গায় টাকায় খেলিয়ে টেলিয়ে কিন্তু তাকে প্রিপেয়ার করার চেষ্টা করা হচ্ছে। বাট তার জন্য আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত নির্বাচকদের মেসেজটা ক্লিয়ার না, যে মানে ওয়ার দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু সি হিম। তাকে কি ওয়ান ডে তে দেখতে চান, নাকি তাকে আসলে টেস্ট ফরম্যাটের জন্য রেডি করতে চান? মানে এই জিনিসটা আসলে ক্লিয়ার না। লাস্ট এই যে জিম্বাবুয়ে এ টিম আসলো, ওয়ান ডে হলো, জিশান আলম নেই, বা যে টেস্ট চললো সেখানে জিশান আলম নেই। তো জিশান আলম আসলে ট্যালেন্টেড ব্যাটসম্যান, তো তার জন্য আসলে এই ক্যারিয়ার পার্টটা আসলে ক্লিয়ার করা উচিত নির্বাচকদের। এবং আমি মনে করি যে তার যে স্কিল সেট আছে সেটা দিয়ে অ্যাটলিস্ট টি-20 তে তাকে মানে ইন্ট্রোডিউস করা যায়, সে রেডি প্লেয়ার আমার কাছে মনে হয়। তারপরে আপনার সেই সৌম্য সরকার আর নুরুল হাসান সোহানকে এই সিরিজে ম্যাচ খেলানোর সুযোগ দেওয়া হয়েছে। তো সৌম্য সরকার আজকে প্রায় 10-12 বছর টি-20 মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে উনি কাটিয়েছেন। মানে ইফ হি গট দ্যাট পোটেনশিয়াল যে সে পারফর্ম করবে টি-20 ক্রিকেটে, তো এই 10-12 বছর আই বিলিভ যে এটা এনাফ ছিল তার জন্য। বাট সে যেহেতু পারফর্ম করতে পারছে না, তাকে ভাই জোর করে তো খেলানোর দরকার নেই এই ফরম্যাটে। তার জায়গায় অন্য প্লেয়ার আপনি এখানে আপনি ট্রাই করেন। তারপরে নুরুল হাসান সোহান, ভাই আপনি ডোমেস্টিক ক্রিকেটের মহেন্দ্র সিং ধোনি, আপনি এখানে হচ্ছে গিয়ে মানে খুব কলার টলার উঁচিয়ে আপনি সুন্দর করে আপনি ধোনির মতন 20-30 ঠেক দিয়ে আপনি হচ্ছে ছক্কা মারেন, চার মারেন। বাট আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে আপনার যদি এই সেন্স না থাকে যে আমার 4টা 5টা উইকেট পড়ে যাচ্ছে, আমার উচিত যে একটা ইনফর্ম ব্যাটসম্যান ফিজে আছে তার সাথে জাস্ট একটু আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলি, 5টা ওভার আমরা দেখি, না আমরা সেই ধরনের সেন্স আমাদের গ্রো করেনি। তো নুরুল হাসান সোহান, তারও আসলে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সব মিলিয়ে প্রায় 15 বছরের মতন হয়ে গেছে। তো মানে হোয়াট ডু ইউ বা হোয়াট উই ক্যান অ্যাকচুয়ালি এক্সপেক্ট ফ্রম দেম? তো এই সব জায়গাতে মানে বাইরের যারা প্লেয়ার বসে আছেন
তাদেরকে আমরা আসলে কেন সুযোগ দিচ্ছি না? আমরা তো জাকের আলী অনেককে বাদের খাতায় ফেলে দিয়েছি, তো জাকের আলী অনেক মানে সেও যেই পরিমাণ মেমোরেবল ইনিংস খেলেছেন, সেটা কি সৌম্য সরকার বা মানে নুরুল হাসান সোহানরা খেলেছেন ইন্টারন্যাশনাল টি-20-তে? আমি বলছি না যে জাকেরকে নিন, আফিফকে নিন, মানে বা মোসাদ্দেক এখন হচ্ছে গিয়ে আপনার ওয়ানডে তে ভালো করছে বিদায় মোসাদ্দেককে নিয়ে, ইটস নট ফেয়ার। হ্যাঁ, মোসাদ্দেক বা আমি সৌম্যর কথাও বলছিলাম যে একটা ফরম্যাটে জাস্ট ঢুকেছে, সেখানে সেটেল হওয়া উচিত আগে, দেন টি টোয়েন্টি ইজ এ ডিফারেন্ট বল গেম। এটা এমন না যে ওয়ান ডে তে আপনি 100 স্ট্রাইক রেটে 110 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন তার মানে আপনি টি-20-র জন্য ভালো। ব্যাপারটা মোটেই আমার কাছে তা মনে হয় না। টি-20 ক্রিকেটের জন্য আসলে মানে একটা ডিফারেন্ট স্কিল সেট, ডিফারেন্ট মাইন্ড সেটের আমার কাছে মনে হয় প্রয়োজন। তো এইসব জায়গাতে এই যে যেসব প্লেয়ার আমরা লাস্ট বিপিএল এ বা ইমার্জিং টিমে মেহর হোসেনকে দেখেছি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে কিন্তু অলরাউন্ডার। হ্যাঁ, অত ভালো অলরাউন্ডার না, বাট তার ব্যাটিং এবিলিটি আমরা দেখেছি, তার বোলিং এবিলিটিও আমরা দেখেছি, উইচ ইজ নট দ্যাট ব্যাড অ্যাকচুয়ালি। তাকে ওই লেভেলের জন্য প্রিপেয়ার করা যায়। তারপরে এই আমাদের সেই আন্ডার 19 বেস থেকে উঠে আসলো সামিউন বশির রাতুল, লেফট আর্ম স্পিনার এবং মারকুটে ব্যাটসম্যান। এই প্লেয়ারটাকে আমার মতে রাডারে আনা উচিত এবং পিক করা উচিত, এবং কিছু ম্যাচ তাকে খেলার সুযোগ করে দেওয়া উচিত। এবং এর পরবর্তীতে আপনার আলিফ ইসলাম আছেন, এবং হচ্ছে মানে আলিফকে আমরা রিশাদ হোসেনের যে জায়গাটা, রিশাদ হোসেন কিন্তু একটা মানে বড় সময় ধরে খুব মানে বড় কার্যকর কোনো কিছু করতে পারছে না। তো মানে আমরা অন্যান্য টিম গুলাতে যেরকম দেখি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে এই লেগ স্পিনার বা মিষ্টি স্পিনার এই যে রোলটাতে যে খেলে, তার দায়িত্বটা কিন্তু থাকে যে আহ মানে ক্যাপ্টেন যেন ডিপেন্ড করতে পারে যে এই 4 ওভারের মধ্যে তিনি উইকেট উঠাতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি রান চেক দিতে পারবেন। তো ওই জায়গাটা তো আসলে নেই। পেস বোলিং ইউনিট একটা আছে, এটা দিয়েই আসলে আমরা এখন পর্যন্ত চলছি যে কোনো ফরম্যাটে। তো মানে এই জায়গাগুলো নিয়ে আই সিরিয়াসলি বিলিভ দ্যাট দ্য সিলেক্টর শুড থিঙ্ক অ্যান্ড থিঙ্ক ওয়াইজলি, যে আসলে আগামী একটা বছর সময় আছে মোটামুটি টিমটাকে গোছানোর। তো এই জায়গাটাতে আমার মতে সিরিয়াস একটা কল আসা উচিত নেক্সট টি-20 সিরিজ গুলাতে। আর আপাতত আমাদের নেক্সট জিম্বাবুয়ে ট্যুরে আমাদের একটা টি-20 সিরিজ আছে 3 ম্যাচের। এর বাইরে এখন আসলে সময়টা হচ্ছে গিয়ে টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলার, বিকজ জিম্বাবুয়েতে ওয়ান অফ টেস্ট আছে বাংলাদেশের। সেখানে কিছু নতুন মুখ হয়তো বা আমরা দেখতে পারবো। অমিত হাসান রয়েছেন স্কোয়াডে, তৌহিদ হৃদয়কে রাখা হয়েছে, রবিউল হককে ফার্স্ট টাইম কল আপ করা হয়েছে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যেই পেসাররা পাকিস্তানের এগেনস্টে মানে সিরিজ জিতিয়েছেন, ম্যাচ জিতিয়েছেন, তাদেরকে মোটামুটি সবাইকেই লিস্টে রাখা হয়েছে ওই সিরিজটাতে। তো এটাও একটা মানে একটা চ্যালেঞ্জ নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের জন্য, যে যেই ধারাটা তারা শুরু করেছে এটাকে আসলে হোমের থেকে এখন অ্যাওয়েতেও মানে কনভার্ট করার একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য রয়েছে। এবং আফটার দ্যাট এই জিম্বাবুয়ের এই ওয়ান অফ টেস্টের পরে, ওয়ান ডে টি-20 সিরিজের পরে মোস্ট মানে ডিজায়ার্ড সিরিজ বাংলাদেশের জন্য সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া ট্যুর। সেই সম্ভবত 2003 সালের পরে 23 বছর পরে ফার্স্ট টাইম বাংলাদেশ একটা মানে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, যেখানে টেস্ট খেলবে। এবং সেটা যেই ভেন্যুতেই খেলা হোক, হয়তো বা এমসিজি সিডনিতে আমাদেরকে খেলতে দিচ্ছে না, বাট যেই ভেন্যুতেই খেলা হোক ইটস অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার এগেনস্টে টেস্ট। এবং যখন আমরা আমাদের টেস্ট ইতিহাসের আমাদের টেস্ট দলটা সবচেয়ে ভালো অবস্থায় আছে, তো ওই জায়গা থেকে এখন আসলে সব মানে প্রত্যেকটা প্রস্তুতি ওইভাবেই বাংলাদেশের জন্য নেওয়া হবে। যে মানে আজকেও ব্র্যাড হগ বলছিলেন জুবাইর হোসেন ভাইয়ের একটা ইন্টারভিউতে যে মানে তিনি বিলিভ করেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে একটা টাফ টাইম উপহার দিতে যাচ্ছে, এবং তিনি মনে করেন যে বাংলাদেশের প্লেয়াররাও আসলে ওই রকম মেন্টালিটি নিয়ে ওখানে যাওয়া উচিত, যে ওই বিলিফটা নিয়ে যাওয়া উচিত যে অ্যাকচুয়ালি দে ক্যান আপসেট দ্য রিদম অফ অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। বিকজ অস্ট্রেলিয়া আসলে নামে অস্ট্রেলিয়া হলেও সেই অস্ট্রেলিয়া তো নেই, তাদের অনেক লুপহোল আছে, সেই লুপহোল গুলো নিয়ে কাজ করে তাদেরকে আসলে তাদের মাটিতে যদি হারানো যায়, ডিফিট করা যায়, এটা বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট গুলোর ভিতরে একটা হবে। আর আমাদের
নেক্সট এই সিরিজগুলো আছে জিম্বাবুয়ে ট্যুরের জন্য, বাংলাদেশ দলের জন্য শুভকামনা, এবং আমি অবশ্যই আশা করব যে এখানে সিলেক্টররা কিছু গাছটি কল নেবেন টেস্ট, ওয়ানডে, টি-20 তিনোটা ফরম্যাটের কথা ভেবেই। তো যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন। গুড নাইট।